ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, শুভ অপরাহ্ন। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। করোনাকালীন সময় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে শিক্ষা কার্যক্রম চালু রাখার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগে আমরা সবাই অংশগ্রহণ করতে পারছি। এজন্য আমরা আনন্দিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের কোর্স কোড 232205 বাংলাদেশের অর্থনীতির অধ্যয়ন, লেকচার নাম্বার 4। আর আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কৃষি ও গ্রামীণ অর্থনীতি। তোমাদের এই কৃষি ও গ্রামীণ অর্থনীতির উপর একটা কোর্সই আছে, তো আমাদের এই অধ্যায়টা মূলত তার উপরই আলোচনা। আমরা আজকের আমাদের যে পাঠ সেটা হচ্ছে কৃষি, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব, কৃষি এবং এর উৎসসমূহ, পল্লী উন্নয়ন এবং বাংলাদেশে পল্লী উন্নয়ন নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ এবং তাদের অবদানগুলো। তো আমরা শুরুতে আসি যে কৃষি জিনিসটা কি। আমরা এখানে আজকে কি কি আমরা শিখতে পারবো, শিখন ফল। প্রথমেই আমরা দেখব যে পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে। প্রথমে হচ্ছে কৃষি সম্বন্ধে কি, তা সেটা তোমরা বলতে পারবে। কৃষি বলতে আমরা কি বুঝি, বাংলাদেশের কৃষির গুরুত্ব তোমরা বলতে পারবে, বাংলাদেশের কৃষি ঋণের উৎসগুলো কি কি সেটাও বলতে পারবে। তারপরে এর মধ্যে আবার মাসুম ঢুকছে, পল্লী উন্নয়ন সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠান সমূহের অবদান, মানে কোন কোন প্রতিষ্ঠান জড়িত আছে এবং তাদের অবদানগুলো কি কি, এটা সম্পর্কে আমরা বলতে পারবো। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। কৃষি কি জিনিস? কৃষি মূলত মানুষের একেবারে আদিমতম পেশা, একেবারে প্রাচীন পেশা। কৃষি হচ্ছে ভূমিকে উত্তম রূপে কর্ষণ করে ফসল ফলানোটাই হচ্ছে কৃষি। কৃষি কথাটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচার। এই এগ্রিকালচার শব্দটি আসছে যে ল্যাটিন শব্দ অ্যাগ্রোস এবং কালচুরা বা কালটুরা যেটা বলি আমরা, সেটা থেকে। অ্যাগ্রোস মানে হচ্ছে ভূমি, আর কালটুরা মানে হচ্ছে চর্চা করা বা চাষ করা বা কর্ষণ করা। তাহলে আমরা এইটাকে যদি শাব্দিক অর্থে বিশ্লেষণ করতে চাই তাহলে হবে যে জমি চাষ করে ফসল উৎপাদন করলে সেটাকে আমরা বলবো কৃষি। প্রামাণ্য সংজ্ঞা, জি ও ব্রায়ান তার মতে কৃষি হচ্ছে বিজ্ঞান, শিল্প এবং ব্যবসা। আর এন কোহেলের মতে, কোহেনের মতে কৃষি হলো ভূমি চাষাবাদের বিজ্ঞান এবং শিল্প। আর আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আকাশ এর মতে কৃষি হলো ভূমি কর্ষণ, বীজ বপন, ফসল উৎপাদন এবং ফসল কর্তন, যা অরণ্যায়নের সাথে জড়িত। অর্থাৎ এখানে বাগান করা বা এখানে যেটা বনায়ন যেটা, সেগুলো এর মধ্যে আসবে। এটা হলো আমাদের কৃষি। এখন এই কৃষির উপখাত আছে কতগুলো। বাংলাদেশের কৃষি কতগুলো সাব সেক্টর বা উপখাত নিয়ে টোটাল এগ্রিকালচার বা কৃষিটা গঠিত, এবং এদের প্রত্যেকটা খাতের কিছু কিছু অবদান কিন্তু আমাদের জাতীয় আয়ে আছে। আমরা যে একটা উপখাত হচ্ছে ফসল উৎপাদন। আমাদের অর্থনৈতিক সমীক্ষা 2019-2020টা আমরা এখনো পাইনি, হয়তো এটা প্রকাশ এখনো হয়ে পারেনি। আমরা তো এজন্য আমরা 19কে নিয়েই আমরা আলোচনা করব। যে অর্থনৈতিক সমীক্ষা 2019 এর যে তথ্য, সেখানে 2018-19 অর্থ বছরে মোট ফসল উৎপাদন হয়েছিল 432.113 লক্ষ মেট্রিক টন, যেটা আমাদের টোটাল যে কৃষির যে তোমার অবদান তার 65% বা একটু বেশি এটা কভার করছে। এরপরে যেটা আছে মৎস্য সম্পদ, এখানে
মৎস্য সম্পদের ভিতরে আমরা সেই একই অর্থনৈতিক সমীক্ষা বলছে যে এই 18-19 অর্থ বছরে 43.81 লক্ষ মেট্রিক টন মৎস্য উৎপাদন হয়েছিল, যা টোটাল দেশের জিডিপির 3.61% অবদান রাখছে। আর কৃষির 25.30% অবদান এই মৎস্য সম্পদ রাখছে। এরপরে আছে আমাদের প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ এটা 5.13% টোটাল জিডিপির এটাকে অবদান রাখছে, এবং কৃষির ভিতরে অবদান রাখছে 13.56%। বনজ সম্পদ অবদান রাখছে 2%। যদিও ইদানিং আর বনজ সম্পদের অবদানকে আলাদা করে আর হিসাব করা হয় না সাধারণত, এটা বনজ সম্পদের অবদানকে ফসল উৎপাদন, কৃষি একসাথে, কৃষি মন্ত্রণালয় এখন বনজ সম্পদের ইদানিং কোনো রিপোর্ট দিচ্ছে না। এটা আমাদের আগের 2013 সাল পর্যন্ত যে অর্থনৈতিক সুমারি এটা হয়েছিল, আমরা সেই সুমারি থেকে পাইছি এইটার রিপোর্টটা। এখানে আরো একটু কথা থেকে যায় যে দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার, তারা 2018 সালে একটি রিপোর্ট তৈরি করেছিল যে বিশ্ব মৎস্য এবং জলজ যে প্রাণী সম্পদ আছে সেইটা নিয়ে, জলজ মানে পানিতে বসবাসকারী যে মাছ আছে সেই সংক্রান্ত যে ইগুলো আছে, সেখান থেকে বাংলাদেশকে দেখানো হয়েছে যে বাংলাদেশ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে বিশ্বের ভিতরে তৃতীয়, থার্ড পজিশনে। আর বদ্ধ জলাশয়ে চাষকৃত মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে 5ম স্থান অধিকার করছে। এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার, এদের কিন্তু একটা প্রতিবেদন। নেক্সট আমরা চলে যাই যে কৃষির অর্থনীতিতে কৃষির গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব। তো আমরা জানি যে বাংলাদেশ মূলত একটা উন্নয়নশীল দেশ, এবং সেটা কৃষিভিত্তিক উন্নয়নশীল দেশ। এদেশে কৃষির অবদান জাতীয় আয়ে অত্যন্ত অপরিসীম, এবং আগের থেকে আমাদের কৃষির অবদান অনেক বেশি ছিল। ক্রমান্বয়ে কৃষির অবদান কমতেছে, এটাতে আমাদের আশঙ্কিত হওয়ার কিছু নাই বা শঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ কৃষির অবদান কমতেছে মানে শিল্পের অবদান বাড়তেছে বা অন্য খাতের অবদান বাড়ছে, সেই কারণে কমতেছে। টোটাল উৎপাদন যে কমে যাচ্ছে সেটা কিন্তু না। উৎপাদন কিন্তু আগের থেকে অনেক বেশি, অনেক গুণ বেড়ে গেছে, কিন্তু এই অবদানটা কমে যাওয়া মানে হচ্ছে কৃষির কে ছাড়াই গেছে অন্য কেউ। শিল্প, আমরা চাই যে কৃষিকে শিল্প আরো বেশি ছড়ায় যায়, তাহলে যত বেশি ছড়ায় যেতে পারবে তত বেশি আমাদের অর্থনীতির জন্য মঙ্গল। কারণ উন্নত দেশগুলিতে কৃষির অবদান ক্রমান্বয়ে কমে যাবে এবং শিল্পের অবদানটা বাড়বে। আমাদের সেরকম একটা অবস্থার দিকে আমরা আসতেছি। যে আমরা লক্ষ্য করলে দেখবো যে 2010 এবং 11 যে অর্থ বছর ছিল, সেখানে জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল 18%। আর 19-20 এই যে একদম রিসেন্ট যে আমাদের বাজেটটা হলো, সেখানে বলা হয়েছে যে আমাদের কৃষি খাতের অবদান কমে এসেছে 15.44%। এবং সরাসরি কৃষিতে জড়িত এরকম মানুষ বা কৃষি কাজে জড়িত এমন মানুষের সংখ্যা কিন্তু 40%, কোন এক সময় সরাসরি জড়িত ছিল 80%। তবে এক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবে, কৃষিতে সরাসরি জড়িত 40%, আর কৃষি সহায়ক যে শিল্পগুলো আছে, কৃষিকে নিয়ে যে শিল্পগুলো প্রতিষ্ঠিত আছে দেশে, সেইগুলোতে মিলে এইভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি ধরা হয় তাহলে কিন্তু 60%-এর মতো আছে কৃষি ভিত্তিক শিল্প। এই হলো আমাদের অর্থনীতি। আমরা তাহলে কৃষির গুরুত্বগুলো আবার একটু দেখে নিই, সেটা কেমন, যে অর্থনীতিতে কৃষির গুরুত্ব কি। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি আমাদের প্রধান পেশা, এটা আমাদের অস্বীকার কোনো কারণ নাই। যে আমরা যতই উন্নয়ন করি, যতই যা কিছু করি, আমরা কৃষির উপর ভিত্তিতে দাঁড় করে কিন্তু এ পর্যন্ত আসছি। আমরা সেবা খাতের উন্নয়ন করি বা শিল্প খাতের উন্নয়ন করি, এটা এখনো বাংলাদেশের অনেক লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপরে নির্ভরশীল, এটা একটা ব্যাপার। এবং কৃষি আমাদের প্রধান পেশা, কৃষিকে কেন্দ্র করে অন্য পেশাগুলো চালিত হচ্ছে। ফলে কৃষিকে আমাদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া উচিত এবং কৃষি ভিত্তিক অন্য শিল্পকে উৎসাহিত করা উচিত।
জাতীয় আয়ের একটা উৎস, যে আমাদের জাতীয় আয়ের একটা বড় উৎস আসে কৃষি থেকে। কারণ আমাদের কৃষির সাথে সরাসরি জড়িত 40%, আর প্রত্যক্ষ পরোক্ষভাবে দুইভাবে মিলিয়ে যে হচ্ছে 60%-এর উপরে লোক কৃষির সাথে জড়িত। সুতরাং এখানে বিশাল জনগোষ্ঠী কিন্তু কৃষির সাথে আছে। সুতরাং এখান থেকে কিন্তু জাতীয় আয়ের একটা বড় উৎস আসে এখান থেকে। শিল্পের কাঁচামাল যোগান, কৃষি শিল্পের কাঁচামালের যোগান দিয়ে থাকে। কারণ বিভিন্ন শিল্পে, যেমন চা শিল্প, চামড়া শিল্প, বস্ত্র শিল্প, চিনি শিল্প, তারপরে কাগজ শিল্প, এই সমস্ত শিল্পে কাঁচামালটা কিন্তু কৃষি থেকেই আসে। ফলে শিল্পের কাঁচামাল যোগানের ক্ষেত্রে কৃষি একটা বড় ভূমিকা পালন করে থাকে, এর অবশ্যই গুরুত্ব আছে। বাজার সৃষ্টি, এটা হচ্ছে আমাদের আরো একটা মানে পয়েন্ট, যে বাজার, কৃষিকে কেন্দ্র করে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য আমাদের অনেক বিষয়ের দরকার, রাসায়নিক সারের দরকার হতে পারে, আমাদের কীটনাশকের দরকার হতে পারে, চাষের জন্য কলের লাঙল, তারপরে হারভেস্টার, অন্য অন্য যন্ত্রপাতির দরকার হতে পারে। তাহলে এই কৃষি ভিত্তিক শিল্পগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, ফলে এর একটা বাজার সৃষ্টি হচ্ছে। তাই বলা যাচ্ছে যে বাংলাদেশের কৃষি একটা বাজার সৃষ্টিতে মানে সহায়ক হয়েছে। কর্মসংস্থানের উৎস, কৃষিকে কেন্দ্র করে যেহেতু 40% লোক তো সরাসরি এখানে কর্মসংস্থানে আছে, আবার এই কৃষিকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠানগুলো, শিল্পগুলো গড়ে উঠছে, তাদের ওখানে কিন্তু ব্যাপক একটা কর্মসংস্থানের অবস্থা তৈরি হয়েছে। ফলে এটা কর্মসংস্থানের একটা বড় উৎস। বৈদেশিক মুদ্রা অর্জন, আমরা কৃষি আমাদের নিজস্ব খাদ্য চাহিদা মিটিয়ে, আমাদের দেশের প্রয়োজন মিটিয়ে আমরা অনেক মাছ, অনেক মাংস আমরা বাইরে রপ্তানি করে থাকি। কৃষিতে উৎপাদিত আমাদের কৃষি থেকে উৎপাদিত যে তুলা আছে, তারপরে পাট আছে, পাটজাত দ্রব্য আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তুলার থেকে কাপড় তৈরি করে আমরা তারও কিছু কিছু আমরা বিদেশে রপ্তানি, সুতরাং আমাদের বিদেশে অনেক কিছু রপ্তানি করে এটা করি। আবার বিদেশের থেকে আনা লাগতো আগে, অর্থাৎ আমদানির বিকল্প শিল্প আমরা তৈরি করে ফেলছি এরকম। সে আবার কৃষিভিত্তিক আছে, অনেক ফল ফলাদি আমরা বিদেশ থেকে এখন আর আনতে পারি, আনার দরকার হয় না, আমরা নিজেই দেশের ভিতরে উৎপাদন করতে পারছি। ফলে এক্ষেত্রে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি। জ্বালানির যোগান, কৃষিতে দেখো, যদি এই যে আমাদের যদি বনজ শিল্প যেটা সম্পদ যেটা আছে, সেখান থেকে গাছ থেকে কিন্তু আমরা ফল খাচ্ছি, গাছ থেকে আমরা আসবাবপত্র তৈরি করতেছি, আবার গাছ থেকে আমরা জ্বালানি তৈরি করতেছি। একইভাবে খড়কুটা, বাঁশ, গোলপাতা, এসব কিছু জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার আমাদের গৃহস্থলীর কাজেও এটা ব্যবহৃত হচ্ছে। বাসস্থান, কৃষি থেকে উৎপন্ন পণ্য আমাদের বাসস্থান নির্মাণের ক্ষেত্রে সহায়তা করতেছে, যেমন একটা বাঁশ, তারপরে কাঠ, শন, গোলপাতা, এরকম। সরকারি আয়, কৃষি আমাদের সরকারি আয় বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ অবদান রাখতেছে। সরাসরি সে অবদান রাখছে, কারণ যারা কৃষি জমির মালিক তারা সেখান থেকে সরকারকে একটা রাজস্ব দিচ্ছে প্রতি বছর, ভূমির খাজনা যেটাকে আমরা বলে থাকি। আর কৃষি সংশ্লিষ্ট পণ্য নিয়ে যারা ব্যবসা করতেছে তারাও সরকারকে আবার বিভিন্ন কর, ভ্যাট এগুলো দিচ্ছে। ফলে সরকার এখান থেকে একটা রাজস্ব আয় করতেছে। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কৃষি একটা বড় ধরনের ভূমিকা পালন করতেছে, কারণ কৃষি থেকে মানুষ তাদের মৌলিক চাহিদা, যেমন খাদ্য একটা বড় বিষয়, সেটা পূরণ করতে পারতেছে। আবার কিছু খাদ্যশস্য কিংবা গাছগাছালি কিংবা ওই উৎপাদিত পণ্য বিক্রয় করে তার অন্য অন্য মৌলিক চাহিদাগুলো পূরণ করতেছে, তার প্রয়োজন মিটিয়ে সে কিছু টাকা সঞ্চয় করতেছে, সে একটা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে পারতেছে। ফলে আমাদের সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটে যাচ্ছে এবং পরিবারগুলো আস্তে আস্তে সচ্ছল অবস্থায় চলে আসতেছে। ফলে দরিদ্রতার কবল থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে পারতেছে। ফলে কৃষি এক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করে থাকে। শিল্পের স্থানীয়করণ, এটা কেমন, যে কিছু কিছু বিষয় আঞ্চলিক শিল্প প্রতিষ্ঠিত, যে কৃষিকে ভিত্তি করে
আমরা উত্তর অঞ্চলে বা এই যে আমরা কিছু কিছু অঞ্চলে দেখবো, রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে আখ চাষ হয়। মানে আখকে কেন্দ্র করে ওখানে কিন্তু চিনি শিল্প গড়ে উঠছে। এটা কিন্তু স্থানীয়করণ। রেশম শিল্প গড়ে উঠেছে রাজশাহীর অঞ্চলে, তুঁত পোকার যে রেশম চাষ, সেটাকে রেশম শিল্প গড়ে উঠেছে। তাহলে এখানে শিল্পের স্থানীয়করণ একটা ব্যাপার ঘটে গেছে। বাংলাদেশের ট্যানারি গুলোতে হাজারিবাগ বা সাভার যেটা আমরা বলি, চামড়ার থেকে দেশের ভিতরে সহজলভ্যতার কারণে আমাদের দেশে চামড়া শিল্প তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে শিল্পের স্থানীয়করণের একটা বিষয়। ঔষধের উপকরণ, আমরা জানি ঔষধের অধিকাংশই তৈরি হয় গাছগাছড়া থেকে। এইটা থেকে গবেষণা করে এর নির্যাস নিয়ে ঔষধ তৈরি হয়। এবং অনেক ঔষধি গাছ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে। আমরা জেনে না জেনে এগুলো অনেকেই লাগিয়ে থাকি, অনেকে আবার আপনা আপনি হয়ে যায়। সেগুলো আবার এই ঔষধের উপকরণ হিসেবে ব্যবহার হয়, যেটা মানব সভ্যতার জীবন বাঁচাতে এগুলো ব্যবহার হয়ে থাকে। এটা আমাদের অর্থনৈতিক একটা গুরুত্ব আছে। মূলধন গঠন, কৃষি থেকে যে প্রাপ্ত আয়, সেখান থেকে পরিবার যখন সচ্ছল হয় তখন সে ভোগ প্রবণতার একটু কন্ট্রোলে রেখে কিছু সঞ্চয় করতে থাকে ভবিষ্যৎ চিন্তা করে। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো একসময় জমতে জমতে একটা বৃহৎ মূলধনে পরিণত হয়, যা শিল্পে বিনিয়োগের জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি করে ফেলে। এই হলো মূলত আমাদের। আরেকটা বিষয় আছে শিক্ষার উপকরণ যোগান। এটা আমরা সবাই জানি যে আমাদের কৃষির উপকরণের ভিতরে আছে বাঁশ, আখের ছোবড়া, কাঠ, গরান কাঠ। গরান কাঠ দিয়ে একসময় নিউজ প্রিন্ট তৈরি হতো। আমাদের খুলনায় ছিল এশিয়ার সবচেয়ে বড় নিউজ প্রিন্ট মিল। এখনো আমাদের চন্দ্রঘোনা, পাকশি এ সমস্ত কাগজের মিলে এই বাঁশ দিয়ে, আখের ছোবড়া দিয়ে কিন্তু কাগজ তৈরি হচ্ছে। ফলে এরা শিক্ষার উপকরণটা তৈরি করে। আবার কিছু কিছু গাছের ছাল বাকল থেকে কালি তৈরি হয়, এটাও শিক্ষার উপকরণ। এখান থেকে কলম বা অন্য পেন্সিল হয়। তারপরে রং করার ক্ষেত্রে গাছের নির্যাস থেকে ব্যবহার করা। সুতরাং শিক্ষা উপকরণ যোগান দেওয়ার ক্ষেত্রে কৃষি খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব। এরপরে আমাদের যেটা আছে কৃষি ঋণ। আমাদের কৃষি ঋণটা কি হবে সেটা হচ্ছে, আমরা জানি যে ঋণ মানে ধার নেওয়া। আর কৃষি ঋণ কি? কৃষিকাজের জন্য যে ঋণ নেওয়া হয় সেটাই কৃষি ঋণ। তাহলে কৃষিকাজের জন্য কারা ঋণ নেবে? যারা কৃষিকাজ করে না তারা তো ঋণ নিবে না। অবশ্যই নিবে কৃষক। কেন নিবে? যে কৃষিকাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উন্নত বীজ, সার, কীটনাশক, যন্ত্রপাতি এগুলো বিভিন্ন সময় দরকার হয়। কিন্তু বাংলাদেশে যেহেতু চাষিরা গরিব, তারা কিন্তু উৎপাদন মৌসুমে পর্যাপ্ত পরিমাণ ফসল ধরে রাখতে পারে না, কারণ পিছনের থেকে তাদের খরচ হয়ে যায়, ধার দেনা থাকে, ওইটা শোধ করতে করতে আবার বেশি সারপ্লাস তারা রাখতে পারে না। ফলে তাদের প্রয়োজনের সময় তারা বাধ্য হয়ে অর্থের প্রয়োজন হয়। আর অর্থের প্রয়োজন হলে এই সুযোগে তারা বিভিন্ন দালাল, ফড়িয়া, তারপরে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক উৎস, তাদের থেকে তারা মূলধন সংগ্রহ করে। আর এই সুযোগে যারা তাদেরকে ঋণ দিয়ে থাকে তারা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা গ্রহণ করে, এক প্রকার তাদেরকে শোষণ করে থাকে। এজন্য ফরাসি ভাষায় একটা প্রবাদ আছে, the credit supports the farmer as the hangman's rope supports the hanged। মানে হচ্ছে ফাঁসির দড়ি যেমন একজন ফাঁসির আসামির শেষ আশ্রয়স্থল, তেমনি একজন কৃষকের শেষ আশ্রয়স্থল হলো কৃষি ঋণ। আমরা এবার আসি কৃষি ঋণের উৎস নিয়ে। ফড়িয়াটার মানে কি? আচ্ছা, ফড়িয়া হচ্ছে দালাল। ফড়িয়াও ঠিক দালালের মতো, মানে এরা ঠিক সরাসরি ঋণ দেয় না। এর মানে কয়েকটা ধাপ, যে একজন বড় মহাজন আছে, ওর থেকে কিছু টাকা নিয়ে এসে আবার এ দিল, ও আবার তোমার আবার যোগাযোগ করা দিল আর একজন। জি, এই মানে মিডল ম্যানের কয়েকটা ধাপ এরা। এবার আমরা আসি বাংলাদেশের কৃষি ঋণের উৎস। আমরা বাংলাদেশের কৃষি ঋণের উৎসকে প্রাথমিক অবস্থায় আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস,
একটা অপ্রাতিষ্ঠানিক উৎস। এই দুটো উৎস আমাদের কৃষি ঋণের ক্ষেত্রে পাই। আমরা তাহলে আসি অপ্রাতিষ্ঠানিক উৎসটা। অপ্রাতিষ্ঠানিক উৎসকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অপ্রাতিষ্ঠানিক উৎসকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন আত্মীয় স্বজন। অর্থাৎ আমরা যখন বিভিন্ন প্রয়োজনে, সে কৃষক হোক আর অন্য অকৃষক হোক, প্রয়োজন পড়লে ধার দেনা করার জন্য মানুষ আত্মীয় স্বজনের সহযোগিতা গ্রহণ করে থাকে এবং আত্মীয় স্বজন থেকে সে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেয়ে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বন্ধু বান্ধব। বন্ধু বান্ধবের কাছ থেকে এরকম অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে, ওখানে কোনো সাধারণত চুক্তি টুক্তি থাকে না বা মুখে মুখে টাকা নেই, আবার একটা ওয়াদা অনুসারে তা দিয়ে দেয়। গ্রাম্য মহাজন, এখানে একটু ঝামেলা আছে। এরা আবার নানান প্রকার চুক্তির কিছু গোপন কথা, অলিখিত কথা থেকে যায়, জানিয়ে পরে মারামারিও হয়ে থাকে। ধনী ব্যক্তি, গ্রামের কেউ ধনী থাকলে তার কাছে সবাই এটা ধার কর্জ করতে যাবে, এটা স্বাভাবিক। স্বর্ণকার, গ্রামের স্বর্ণকারের কাছে অনেক সময় সোনা দানা গহনাগুলো বন্ধক রেখে টাকা ধার নিয়ে থাকে। এটাই হচ্ছে আর একটা উৎস। তাহলে এই গেল কৃষি ঋণের উৎস। এবার আমরা আর একটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস। অর্থাৎ কৃষি ঋণ কোন কোন প্রতিষ্ঠান আমাদেরকে দিয়ে থাকে এবং সেই প্রতিষ্ঠান থেকে আমরা কোন কোন ধরনের ঋণ পেয়ে থাকি, সেটা এবার আসি। সেটা হচ্ছে, প্রথমে আমরা পাবো, এখানে আর একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার ফরিয়া ব্যাপারী। এটা তো আগেই বলে আসছি যে ওই যখন বলছি ব্যাপারীরা সাধারণত যারা ধান টান ক্রয় করে, ওরা আবার কিছু টাকা পয়সা দাদন দেওয়ার মতো দিয়ে রাখে আগের থেকে। এর মধ্যে আবার ফরিয়া গ্রুপ আবার ওই যে দালালরা আবার ওকে আবার ধরাই দেয় যে অমুকের কাছে টাকা নিয়ে আসো, তোমার ফসল যা আছে ওনার কাছে বিক্রি করবা, ও খুব ভালো লোক, মাপে টাপে ভালো দেয়, মানে ও একটু ফকায় ফকায় ওরে ধরা দেয়, ও আবার ওর কাছ থেকে কিছু পার্সেন্টেজ খায়। এই কাম করে আর কি কাজটা করে। এবার আসি আমরা প্রাতিষ্ঠানিক উৎসকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উপানুষ্ঠানিক আর একটা হচ্ছে আনুষ্ঠানিক। আমরা প্রথমে আসি উপানুষ্ঠানিক। উপানুষ্ঠানিক উৎস মানে সরাসরি এরা সরকারের সাথে যুক্ত না বা সরকারি প্রতিষ্ঠান না, এরকম প্রতিষ্ঠান, যেমন আছে গ্রামীণ ব্যাংক আর আছে এনজিও সমূহ। আমরা জানি যে গ্রামীণ ব্যাংক মানে ক্ষুদ্র ঋণের উদ্যোক্তা। প্রথমেই তারা বাংলাদেশে ক্ষুদ্র ঋণের কাজটি করেছিল 1976 সালে, সেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রাম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি এই মহতী প্রকল্পটি হাতে নিয়েছিলেন। পরবর্তীকালে 1983 সালে এটা একটা ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে এবং তারপরের ইতিহাস আমাদের সবার জানা। এটা 2005 সালে এসে লাভ করলো, নোবেল পুরস্কার লাভ করলো। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান এবং ব্যক্তি একই সঙ্গে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিল। এই গ্রামীণ ব্যাংক কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণের ভিত্তিতে তারা অল্প পরিমাণের অ্যামাউন্টে তারা ঋণ দিয়ে থাকে। এনজিও গুলো তারা তাদের ক্ষুদ্র ঋণের কার্যক্রমের সাথে সাথে তাদের এরকম কৃষকদেরকে কৃষি ভিত্তিক তারা ঋণ প্রদান করে থাকে। তবে এই সমস্ত অধিকাংশ ঋণগুলো কিন্তু এই কিস্তি ভিত্তিক হয়ে থাকে। তোমাকে একবার দিয়ে 6 মাস পরে ফসল কাটার পরে নিব, ওরকম কিন্তু না। বিশেষ করে উপানুষ্ঠানিক উৎসের যে ঋণটা গ্রামীণ ব্যাংক এবং এনজিওর ঋণগুলো ম্যাক্সিমাম তোমাকে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু ওই কিস্তি ভিত্তিক। ওরে একেবারে শুরুতেই 1 বছর হলে 1 বছরে কিস্তি ভাগ করে নিয়ে সুদ সমেত প্রতি কিস্তিতে কত আসে সেভাবে নিতে থাকবে। কিন্তু প্রাতিষ্ঠানিক উৎস কিন্তু এরকম না, তোমাকে একটা নির্দিষ্ট সময় পরে তোমাকে ফেরত দিতে হবে বা নির্দিষ্ট সময় পরে দিলে এই অনুসারে সুদ কাটবে, তারপরে বেশি হলে এরকম ওদের যে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা আছে সেরকম। আনুষ্ঠানিক উৎস কি আছে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কি করে থাকে? কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বাংলাদেশ ব্যাংক কৃষকরা যাতে সহজে ঋণ পায় সেজন্য তার শিডিউল ব্যাংকগুলোকে নজরদারি করে থাকে। কৃষি ঋণের ক্ষেত্রে যত প্রকার সুযোগ সুবিধা প্রদান করা যায় সেজন্য কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক এবং অন্যান্য যেসব ব্যাংক থেকে কৃষি ঋণ প্রদান করা হয় সেই সমস্ত ব্যাংকগুলোকে কিন্তু তোমার 2% কম সুদের হারে তারা ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ ব্যাংক রেট যা আছে তার থেকেও কমে তারা ঋণ দিয়ে থাকে, যে এই কৃষি ঋণকে উৎসাহিত করার জন্য, যাতে কৃষকরা যথাসময়ে তারা প্রয়োজন অনুযায়ী ঋণ পেতে পারে। এরপরে আছে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। মূলত নাম শুনে আমরা বুঝতে পারছি যে কৃষি নিয়ে এর কাজ। এটা কৃষকদের সবচেয়ে বেশি কৃষি ঋণ প্রদানকারী একটি ব্যাংক। বাংলাদেশে এর শাখা আছে 941টি। মোট যে প্রাতিষ্ঠানিক ঋণ আছে তার প্রায় 51.23% ঋণ কিন্তু এরা কভার করে থাকে। এরপরে আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সংক্ষেপে বলা হয় রাকাব। বৃহত্তর রাজশাহী, রংপুর, দিনাজপুর এই অঞ্চলের যে বিশাল চলনবিল, চালের বিশাল উৎপাদনের জায়গা, এই সমস্ত জায়গাগুলোকে ফসল উৎপাদন বা কৃষকদের সহায়তা করার জন্য এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, এটা মূলত 1987 সালে প্রতিষ্ঠিত হয়। এর শাখা আছে 357টি। এরা কৃষকদের মাঝে কম সুদে ঋণ প্রদান করে থাকে। সমবায় ব্যাংক, এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা যে কৃষি ঋণ সরবরাহকারী সমিতি এবং সংস্থাগুলোকে ঋণ দিয়ে থাকে এবং সমন্বয় করে থাকে, ঋণ প্রদান করে থাকে। এটা সরাসরি কৃষকদেরকে অনেক সময় ঋণ দেয় না, কিন্তু যারা ঋণ দেওয়ার কাজটা করে থাকে তাদেরকে ঋণ দিয়ে থাকে। ভূমি বন্ধকি ব্যাংক, এই ব্যাংক মূলত কৃষকদের জমি বন্ধক রাখে, অর্থাৎ দলিলটা রেখে তার বিপরীতে তারা ঋণ দিয়ে থাকে। এই ঋণ সাধারণত কোনো কোনো ক্ষেত্রে 20 বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তবে এই ব্যাংকের সংখ্যা কম থাকায় কৃষকরা এর থেকে কিন্তু খুব বেশি উপকৃত হয় না, কারণ এদের সংখ্যা অনেক কম। পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এটা মূলত 1959 সালের দিকে ডক্টর আক্তার হামিদ খান স্যার উনি এই পল্লী উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। উনি তৎকালীন ছিলেন হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ। উনি এটা লক্ষ্য করলেন যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যারা পড়ে তাদের অধিকাংশ ছেলে মেয়ে কৃষিজীবীর সন্তান, এবং তারা ম্যাক্সিমাম অর্থ কষ্টে ভোগে, যথাসময় তারা পরীক্ষার ফি দিতে পারে না বা যথেষ্ট পরিমাণে বই খাতা কিনে পড়াশোনা করতে পারে না। তিনি এটা নিয়ে গবেষণা করলেন যে থেকে কিভাবে উত্তরণ করা যায়। যাই হোক, সেখান থেকে তিনি একটা সমবায় সমিতি কৃষকদের নিয়ে গঠন করলেন, যে কৃষকরা একজনের যে কাজটা পারে না কিন্তু 10 জনের সঞ্চয় দিয়ে কিন্তু সেটা পারবে, এরকম একটা ধারণা উনি তৈরি করে সেখান থেকে একটি সমবায় সমিতি করলেন, যেটা কুমিল্লা মডেল নামে পরিচিত, যেটা পরবর্তীতে বাংলাদেশের সরকার কর্তৃক এটাকে পল্লী উন্নয়ন বোর্ড নামে এটাকে পরবর্তীতে আত্মীকৃত করে নেওয়া হয়। তো আমরা সেটা নিয়েও পরে আলোচনা করবো, যেহেতু আমরা পল্লী উন্নয়নের একটা অংশ আমাদের রয়ে গেছে, আমরা তার ভিতরে এটা আলোচনা করব। এখানে পল্লী উন্নয়ন বোর্ড থাকলো। এরপরে আছে কি আর একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে, এটা আমি অবশ্য দেখতে পাচ্ছি না, একটু সরাই দিই। সরকার, সর্বোপরি কথা হচ্ছে সরকার কৃষকদের প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। পেট্রোলের উপর মানে ডিজেলে ভর্তুকি দিচ্ছে, আর সরকারি যে কৃষি দপ্তরগুলো আছে, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে প্রচুর পরিমাণে বীজ, সার, কীটনাশক দেওয়া হচ্ছে। কৃষকদেরকে কীটনাশক কম ব্যবহার করে যাতে বেশি বেশি পরিমাণে জৈব প্রযুক্তি ব্যবহার করতে পারে সেই ধরনের প্রশিক্ষণও তাদেরকে দেওয়া হচ্ছে। সুতরাং এই সরকার কৃষকদের উন্নয়নে সবচেয়ে বেশি টেকনিক্যাল কাজটি করে যাচ্ছে। এটা হলো আমাদের কৃষি ঋণের সকল উৎসগুলো নিয়ে আলোচনা হলো। এবার আমরা
যেটা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পল্লী উন্নয়ন। আমরা একটু ছবি দেখতে পাচ্ছি এবং একটা লোগো দেখতে পাচ্ছ তোমরা, একটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লা, এবং তার পাশে একজনের ই করা স্টাইলস এর পরে বা একটু মুরালের মতো একটা ছবি আছে। উনি হচ্ছেন কিন্তু সেই ডক্টর আক্তার হামিদ খান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এক সময়ের অধ্যক্ষ, এবং এই কুমিল্লা মডেল সমবায় মডেলের উদ্ভাবক তিনি। তার থেকেই আজকের এই পর্যায়ে এবং বাংলাদেশের সমবায় সমিতি নিয়ে এই পর্যায়ে আসছে। তো আমরা এবার আসি যে প্রক্রিয়ার মাধ্যমে পল্লীর জনগণের উৎপাদন, আয়, বন্টন, ভোগ, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা সবকিছুর গুণগত এবং পরিমাণগত উন্নয়ন সাধন করা যাবে, সেটাকে আমরা বলবো পল্লী উন্নয়ন। অর্থনীতিবিদ গ্যাটসেফ এবং ফ্যালকন বলতেছেন যে পল্লী উন্নয়ন বলতে পল্লীর আধুনিকায়ন প্রক্রিয়ায় সেখানকার জনগণের ব্যাপক অংশগ্রহণকেই বোঝায়। আর ডক্টর মোহাম্মদ আক্তার হামিদ, যার কথা বললাম এত সময়, তিনি বলছেন যে পল্লী উন্নয়ন এমন একটি মানুষ চালিত প্রক্রিয়া যা পল্লীর সর্বস্তরের জনগণের মৌলিক চাহিদা উন্নয়নের সক্ষমতা নিশ্চয়তা প্রদান করে এবং দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। এটা হচ্ছে আমাদের পল্লী উন্নয়নের সংজ্ঞাগুলো গেল। আমরা এবার আসি বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো কি কি আছে সেটা নিয়ে। তা আমরা প্রথমেই পল্লী উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানের যদি আসি, তাহলে প্রথমে আমরা পাচ্ছি কাদের? বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। আমি আগেই যেটা বললাম যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, এটা সেই আগেই বলে আসছি এর কাহিনী যে 1959 সালে আর ডক্টর আক্তার হামিদ খান এটা শুরু করেন এবং পরবর্তীতে কত সালে, এটা 1961 সালে কিন্তু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে রূপান্তরিত হয়। তবে কুমিল্লা বার্ড বা কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি এখনো আছে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এটাও কিন্তু এখনো আছে এবং ভিন্ন ভিন্ন কাজ ক্ষেত্রে তারা অবদান রাখতেছে। এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এটা হচ্ছে বিআরডিবি। সময় সংক্ষেপ হয়ে গেছে, আর বেশি বিস্তারিত করা যাচ্ছে না। বিআরডিবি মূলত 1961 সালে যে সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি গঠন করা হয়, সেখানে কিন্তু পল্লী উন্নয়নের একাডেমিকে নিয়ে এবং এই সংক্রান্ত আরো কিছু কাজে যারা ছোট ছোট ক্ষুদ্র প্রতিষ্ঠান ছিল এগুলোকে একত্রিত করে সরকারি একটা উদ্যোগ গ্রহণ করা হয় এবং এটাকে 1982 সালে ডিসেম্বর মাসে একটা অধ্যাদেশ জারির মাধ্যমে রাষ্ট্রপতি পল্লী উন্নয়ন বোর্ড গঠন করেন। এরা ক্ষুদ্র এবং ছোট এবং মাঝারি ধরনের লোন দিয়ে থাকে কৃষকদের মাঝে। এরপর পল্লী পূর্ত কর্মসূচি, গ্রাম অঞ্চলে বেকার সমস্যা কর্মসংস্থানের উপায় হিসেবে সেতু, রাস্তাঘাট, কালভার্ট এইগুলোর উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় সরকার থেকে এবং এটা বাস্তবায়ন করে থাকে পল্লী পূর্ত কর্মসূচি। এরা গ্রামীণ অর্থায়ন করে থাকে এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে। এরপর আছে এলাকা উন্নয়ন প্রকল্প। এটা মূলত 1975-76 সালে বগুড়া জেলার 4টি, ময়মনসিংহ জেলার 3টি, এরকম মোট 60টা থানা নিয়ে এদের কার্যক্রম শুরু করছিল। পরবর্তীতে দ্বিবার্ষিক পরিকল্পনায় এটাকে আরো কিছু কর্মসূচি বাড়ানো হয়, তবে এটার এখন কার্যকারিতা আছে বলে আমার জানা নাই। থানা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র, প্রত্যেকটি উপজেলা বা থানায় একটা প্রশিক্ষণ এবং উন্নয়ন কেন্দ্র। এখানে গ্রামীণ উন্নয়নের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, কিভাবে কি প্রস্তাব আনতে হবে, এই সমস্যাগুলো চিহ্নিত করে এবং সমাধান উত্তরণের উপায় নিয়ে প্রত্যেক থানায় এরকম একটা কার্যক্রম আছে যেটা উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়। থানা সেচ কর্মসূচি, অর্থাৎ যে সমস্ত এলাকায় সেচের ব্যবস্থা খুবই প্রবল দরকার হয় সেই জায়গায় কিন্তু এই কর্মসূচিগুলো চালু আছে। এরা যাতে কৃষির উন্নয়ন হয়, আর কৃষি উন্নয়ন হলে কৃষির ভিত্তিক যে শিল্প বা অন্যান্য বিষয় আছে সেটার উন্নয়নের জন্য এটা কাজ করে থাকে। স্থানীয় সরকার বলতে আমরা কি বুঝি? জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ। তাহলে পল্লীর উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছেন ওনারা মেম্বারদেরকে দিয়ে সমস্ত খোঁজ খবর নেন, কার এলাকায় কোথায় ভাঙা রাস্তা আছে, কোথায় একটা কালভার্ট তৈরি করতে হবে, কিংবা একেবারে দরিদ্রদের মাঝে রিলিফ দেওয়ার মতো লোকজন কার আছে, এগুলো কিন্তু ওনারা কিন্তু গ্রামের থেকে একটা জরিপ বা যাচাই করে নিয়ে ওইটা আবার মেম্বাররা উপস্থাপন করে হচ্ছে ইউনিয়ন থেকে সবগুলো একত্রিত করে নিয়ে চেয়ারম্যান সাহেব উনি আবার উপজেলা পর্যায়ে
এটা মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করে থাকেন। এইগুলোকে প্রস্তাবনা আকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যায় এবং সেখান থেকে বরাদ্দ আসে, বরাদ্দ দিয়ে সেগুলো কিন্তু মূলত পল্লীর উন্নয়নের জন্য কাজ করা হয় এবং এ থেকে আমাদের কিন্তু পল্লীর উন্নয়নটা হয়ে থাকে। এ হচ্ছে মূলত আমাদের। আরেকটা আছে প্রচলিত সমবায়, অর্থাৎ বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান বা তোমার বেসরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারাও কিন্তু গ্রামের থেকে ভলেন্টারি সার্ভিস আকারে এই কাজগুলো করে থাকে। আরো কিছু সংস্থা আছে, অনেক সময় এনজিওরা তাদের ওই ক্ষুদ্র ঋণের পাশাপাশি সেবামূলক বা অন্যান্য কিছু পল্লী উন্নয়নমূলক কর্মসূচি তার গ্রহণ করে থাকে। এই হচ্ছে মূলত আজকে যথাসময়ের ভিতরে যাতে শেষ করতে পারি আজকের আলোচনা। তো যেহেতু সময় সংক্ষেপ, তোমাদের বক্তব্য শুনতে পারতেছি না। তোমাদের বক্তব্য থাকলে লিখে রেখো, আগামী ক্লাসে আমরা একটু সময় এদিকে কমাই দিয়ে ওখানে তোমাদের কাছ থেকে একটু শুনে নেব। যাই হোক, তোমরা সবাই এই বৃষ্টির মাঝেও যে নেট চালু করে ক্লাস শুনলে এজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ক্লাসগুলো তোমাদের করোনা